নমস্কার। পথের পাঁচালী থেকে আজকের পাঠ ষড়বিংশ পরিচ্ছেদ। আপনারা জানেন আমরা পথের পাঁচালীর এই পাঠ পরিক্রমাটি করছি পথের পাঁচালীর মূল গ্রন্থটি থেকে নয়। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রণীত একটি কিশোর সংস্করণ। সেই কিশোর সংস্করণ থেকেই আমাদের এই পাঠ পর্ব চলছে। আজকে ষড়বিংশ পরিচ্ছেদ। পরের বাড়ি নিতান্ত পরাধীন অবস্থায় চোরের মতো থাকা সর্বজয়ার জীবনে এই প্রথম। সুখে হোক দুঃখে হোক সে এতদিন একা ঘরের একা গৃহিণী ছিল, দরিদ্র সংসারের রাজরানী। সেখানে তাহার হুকুম এই এত বড় বাড়ির গৃহিণী বউরানীদের চেয়ে কম কার্যকরী ছিল না। এ যেন সর্বদা জুজু হইয়া থাকা, সর্বদা মন জোগাইয়া চলা, আর একজনের মুখের দিকে চাহিয়া পথ হাঁটা, পান থেকে চুন না খসে, ছোটর ছোট তস্য ছোট। এ তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। কিন্তু উপায় কি? বাহিরে যাইবার সুবিধা কই? আশ্রয় কে দিবে? কোথায় দাঁড়াইবে? চিরকাল এইরকম কাটিবে? যতদিন বাঁচিবে ততদিন ওই বামনি মাসির মতো? বিবাহের উৎসবের জের এখনো মেটে নাই। আজ মেয়েদের প্রীতিভোজ। সন্ধ্যার পর হইতেই নিমন্ত্রিত মহিলাদের গাড়ি পিছনের গেটে আসিতে শুরু করিল। ভিতরের বড় দরজা পার হইয়া সম্মুখেই মেয়েমহলের দোতলার বারান্দায় উঠিবার চওড়া মার্বেলের সিঁড়িটা নীল ফুলের কাজ করা কার্পেট দিয়ে মোড়া। সারা বারান্দাতে ও সিঁড়িতে গ্যাসের আলো। দোতলার বারান্দায় উঠিবার মুখে বড় গ্যাসের ঝাড় জ্বলিতেছে। দুই বউরানী ও বাড়ির মেয়েরা অভ্যর্থনা করিয়া সকলকে উপরে পাঠাইয়া দিতেছিলেন। নিমন্ত্রিতা মেয়েরা কেহ মুচকি হাসিয়া, কেহ হাসিয়া লহর তুলিয়া, কেহ ধীর, কেহ ক্ষিপ্র, কেহ সুন্দর অপূর্ব গতিভঙ্গিতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন। অপু অনেকক্ষণ হইতে নিচের বারান্দার একটা থামের কাছে দাঁড়াইয়া দেখিতেছিল। এ ধরনের দৃশ্য জীবনে সে প্রথম দেখিল। সেদিন বিবাহের রাত্রিতে ঘুমাইয়া পড়িবার দরুন সে বিশেষ কিছু দেখে নাই। সকলের চেয়ে তা ভালো লাগিতেছিল এ বাড়ির মেয়ে সুজাতাকে। সে কার্পেট মোড়া মার্বেল পাথরের সিঁড়ি বাহিয়া এক একবার নামিয়া আসিতেছে। নিমন্ত্রিতাদের মধ্যে কাহারো দিকে চাহিয়া হাসি মুখে বলিতেছে, বা বেশ তো মনিদি, একেবারে রাত 8টা করে বকুল বাগানের বৌদি এলেন না? সিঁড়ির ওপরের ধাপে মেজ বউরানী দেখা দিলেন। বয়স একটু বেশি, বোধহয় 30-এর উপর, অপূর্ব সুন্দরী। তার বেশের কোনো বাহুল্য নাই। ফিকে চাপা রঙের চওড়া লাল পাড় রেশমি শাড়ির প্রান্ত মাথার চুলে হীরার ক্লিপ দিয়া আঁটা। সিঁড়ির বড় ঝাড়ের আলোয় গলার সরু সোনার চেন চিকচিক করিতেছে। সুন্দর গড়ন, একটু ধীর গম্ভীর। এই বয়সেও দুধে আলতা রঙের আভা অপূর্ব। মাসখানেক হইল উপযুক্ত ভাই মারা যাওয়াতে একটুখানি বিষাদের ছায়া পরিণত মুখের সৌন্দর্যকে
একটি সংযত স্ত্রী দান করিয়াছে। মণিদি উঠিতে উঠিতে মেজ বউরানীকে সম্মুখে দেখিয়া শিরের উপরই দাঁড়াইয়া গেলেন। মেজ বৌদির শরীর আজকাল কেমন আছে? এই দেখুন না, একবার আসবো আসবো করে কাল ওরা এটোয়া থেকে সব এলেন, তাই নিয়ে অনেক রাত অবধি। এত সুন্দর দেখিতে মানুষ হয়? অপুর এ ধারণা ছিল না। অপু ইহাকে এই প্রথম দেখিল, কারণ ইনি এতদিন এখানে ছিলেন না। ভাইয়ের মৃত্যুর পর সবে দিন কয়েক হইল বাপের বাড়ি হইতে আসিয়াছেন। সে মুগ্ধ চোখে অপলক বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল। মেজ বউরানী অনেকক্ষণ হইতেই দেখিতেছিলেন সিঁড়ির কোণে কে একজন অপরিচিত ছেলে দাঁড়াইয়া আছে। সকলকে তিনি জানেন না। তাহার বাপও খুব বড় লোক, প্রায়ই বাপের বাড়ি থাকেন। দুধাপ নামিয়া আসিয়া মৃদু কণ্ঠে ডাকিয়া বলিলেন, খোকা, এসো উঠে। দাঁড়িয়ে কেন? তুমি কোত্থেকে আসছো? অপু অন্যদিকে চাহিয়া অন্য এক দল আগন্তুকদের লক্ষ্য করিতেছিল। হঠাৎ ফিরিয়া চাহিয়া তাহাকেই মেজ বউরানী ডাকিতেছেন দেখিয়া প্রথমটা বিস্মিত হইল, যেন বিশ্বাস করিতে পারিল না। পরেই রাজ্যের লজ্জা আসিয়া জুটিতেই সে উপরে যাইবে কি ছুটিয়া পালাইবে ভাবিতেছে। এমন সময় মেজ বউরানী নিজেই নামিয়া আসিলেন। কাছে আসিয়া বলিলেন, কোত্থেকে আসছো খোকা? অতি কষ্টে অনেক চেষ্টায় অপুর মুখ দিয়া বাহির হইল, আমি আমি ওই আমার মা এই বাড়ি থাকেন। সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত ভয় হইল যে এখানে সে দাঁড়াইয়া আছে কোথাকার রাঁধুনির ছেলে। একথা শুনিয়া এখনই হয়তো ইনি কাহাকেও ডাকিয়া বলিবেন, ইহাকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দাও এখান থেকে। মেজ বউরানী কিন্তু সেসব কিছুই করিলেন না। তিনি বিস্মিত মুখে বলিলেন, এ বাড়ি থাকেন তোমার মা? কে বলো তো, কি করেন? কতদিন তোমরা এসেছো? অপু ভাঙা ভাঙা কথায় আবল তাবল ভাবে পরিচয় দিল। মেজ বউরানী বোধহয় ইহাদের কথা একবার আসিয়া শুনিয়াছেন। বলিলেন, ও, তোমরা কাশী থেকে এসেছো বুঝি? কি নাম তোমার? তাহার সুন্দর সরল চোখের দিকে চাহিয়া তাহার বোধহয় কেমন করুণা হইল। বলিলেন, এসো না, উপরে দাঁড়াবে। এখানে কেন? উপরে এসো। অপু চোরের মতো বউরানীর পিছনে পিছনে ওপরে উঠিয়া কোণ ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। উপরের মেয়েদের বড় মজলিস। সারা বারান্দাটা কার্পেট মোড়া। ধারে ধারে বড় বড় কাঁচ করা টবে গোলাপ গাছ, এরিকা পাম। কোণে বড় বৈঠকখানার অর্গানটা। একটি মেয়ে খানিকক্ষণ সাদাসাদির পরে অর্গানের ধারে ছোট গদিয়াটা টুলে গিয়া বসিলেন ও দু একবার হালকা হাতে চাবি টিপিয়া খানিকক্ষণ চুপ করিয়া হাসি মুখে একটি গান ধরিলেন। মেয়েটি দেখিতে সুশ্রী নয়, রং মাঝামাঝি, কিন্তু গানের গলা ভারী সুন্দর। তারপর আরেকটি মেয়ে গান গাইলেন। এ মেয়েটি দেখিতে তত ভালো নয়। মেজ বউরানীর মেয়ে লীলা একটি হাসির কবিতা ঘাট নাড়িতে নাড়িতে আবৃত্তি করিয়া সকলকে খুব হাসাইল। ভারী সুন্দর মেয়ে, মায়ের মতো সুশ্রী, আর কি মিষ্টি হাসি। অপু ভাবিতেছিল, এই সময় তার মা একবার উপরে আসিয়া দেখিল না কেন? কোথায় রহিল মা? কোন রান্নাঘরে পড়িয়া হয়তো কাজ করিতেছে।
এসব মা আর কোথায় দেখিতে পাইবে? মেয়েদের মজলিস চলিতেছে, এমন সময় নিচে এক হইচই উঠিল। গিরিশ সরকারের গলাটা খুব শোনা যাইতেছিল। সদুজি হাসিতে হাসিতে উপরে উঠিয়া বলিল, পোড়ানি কাণ্ড দেখো, হি হি, বলে কিনা হুকুর মধ্যে হি হি। দুই তিনজন নিমন্ত্রিতা মহিলা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে, কি? ওই ঠিকে ঠাকুর একটা এসেছিল কোত্থেকে, লুচি ভাজতে গিয়েছে, সরকারদের খাবার ঘরের উঠোনে বসে লুচি ভাজছে, বলে আসি বাইরে থেকে একবার। হুঁকোর মধ্যে হি হি, নিয়ে যাচ্ছে পুড়ে চুরি করে আধসেরের ওপর। গোমস্তামশাই ধরেছে। রামনিয়র সিং মার যা দিলে, চুলের ঝুঁটি না ধরে। সর্বজয়ার আজ সকাল হইতে নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না। প্রায় 2 মণ মাছ ভাজার ভার তাহার উপর। সকাল 8টা হইতে সে মাছের ঘরে এই কাজেই লাগিয়া আছে। চেঁচামেচি শুনিয়া সে ঘর হইতে বাহিরে আসিয়া দেখিল, এক উঠান লোকের মধ্যে একজন 25-30 বছরের পাতলা ময়লা রঙের ময়লা কাপড় পরা বামুনের ছেলেকে 2-3 জনে মিলিয়া কেহ কিল কেহ চর বর্ষণ করিতেছে। লোকটা ঠিকের রাঁধুনি, অদ্যকার কার্যের জন্যই বাহির হইতে আসিয়াছিল। সে নাকি হুঁকুর ভিতর করিয়া ঘি চুরি করিয়া লইয়া যাইতেছে। কিন্তু কথা শেষ না করিতে দিয়াই শম্ভুনাথ সিং দারোয়ান তাহাকে এমন এক ঠেলা মারিল যে সে অস্ফুট স্বরে বাবারে বলিয়া দালানের কোণের দিকে ঘুরিয়া পড়িয়া গেল এবং থামের কোণে মাথাটা ঠক করিয়া জোরে লাগিয়া বোধহয় রক্তও বাহির হইল। সর্বজয়া খেমিজিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খেমি মাসি? আহা, ওরকম করে মারে বামুনের ছেলে। খেমি বলল, মারবে না, হাড় গুঁড়ো করে ছাড়বে। মারার হয়েছে কি এখনো? পুলিশে দেবে। বাঘের গড়ে ঘোগের বাসা। খেমিজির মুখের কথা মুখেই রহিয়া গেল। সে উপরে উঠিবার সিঁড়ির দিকে চাইয়াই তটস্থ অবস্থায় দাঁড়াইয়া রহিল। সর্বজয়া চাহিয়া দেখিল একজন 65-70 বছরের বৃদ্ধা সিঁড়ি বাহিয়া নামিতেছেন। পাশাপাশি গৃহিণী, পিছনে 2 বৌরানী ও ওই বাড়ির মেয়ে অরুণা ও সুজাতা। সকল ঝি চাকরের দল তটস্থ অবস্থায় সিঁড়ির নিচের বারান্দায় কাতার দিয়া দাঁড়াইয়া এ উহার পিঠে উঁকি মারিয়া দেখিতে লাগিল। সর্বজয়া খেমিজিকে চুপি চুপি বলিল, কে খেমি মাসি? খেমিজি ফিসফিস করিয়া কি বলিল, কোথাকার রানীমা। সর্বজয়া ভালো শুনিতে পাইল না, কিন্তু তাহার মনে হইল ঠিক এই রকম চেহারার মানুষ যেন সে কোথায় আগে দেখিয়াছে। গিন্নি কাহাকে বলিলেন, খিড়কির ফটকে ইহার পালকি আসিয়াছে কিনা দেখিয়া আসিতে। বৃদ্ধার নিজের সঙ্গেও 2-3টি ঝি আসিয়াছে, তাহারা পিছনে পিছনে আছে। নানা বিদায় আপ্যায়নের বিনিময় হইল। বহু বিনীত হাস্য বিস্তার লাভ করিল। হঠাৎ এবারই ঝি চাকরের দল মাটিতে গড় হইয়া প্রণাম করিয়া খানিকক্ষণ যেন মাটির সঙ্গে মিশিয়া রইল। সর্বজয়া মনে মনে ভাবিল, এরা এত বড় লোক, এরা যখন এত খাতির করছে তখন তো যে সে নয়। বৃদ্ধার 16 বেহারার প্রকাণ্ড পালকিটা খিড়কির ফটকেই এতক্ষণ ছিল। বৃদ্ধা পালকিতে উঠিলেন। তাহার দারোয়ানেরা পালকির সামনে পিছনে দাঁড়াইল। তাহাকে বিদায় দিয়া গৃহিণী অন্যান্য মেয়েরা উপরে উঠিয়া গেলেন। মাসিমা রুটির ঘরে আসিয়া চুপি চুপি বলিলেন, পয়সা রে বাপু, দেখলে পয়সার আদরটা? নিজেরই তো মস্ত জমিদারি,
2 লাখ টাকা দান করেছেন বাংলাদেশের কোথাকার কলেজের জন্য। পয়সারই আদর। আর এই তো আমিও আছি, ওদের তো আপনার জন, গ্রাহ্যি করে কেউ? সর্বজয়ার কিন্তু সেদিকে মন ছিল না। এইমাত্র তাহার মনে পড়িয়াছে অনেকটা এই রকম চেহারার ও এই রকম বয়সের সেই তাহার বুড়ি ঠাকুরঝি ইন্দির ঠাকুরুন, সেই ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, ভাঙা পাথরে আমরা ভাতে ভাত, তুচ্ছ একটা নোনা ফলের জন্য কত অপমান, কেউ পোঁছে না, কেউ মানে না। দুপুরবেলায় সেই বাড়ি হইতে বিদায় করিয়া দেওয়া, পথে পড়িয়া সেই দীন মৃত্যু। সর্বজয়ার অশ্রু বাধা মানিল না। মানুষের অন্তর্বেদনা মৃত্যুর পরপারে পৌঁছায় কিনা সর্বজয়া জানে না। তবু সে আজ বারবার মনে মনে ক্ষমা চাহিয়া অপরিণত বয়সের অপরাধের প্রায়শ্চিত্ত করিতে চাহিল। পথের পাঁচালী থেকে অক্রূর সংবাদের একটি পাঠ ষড়বিংশ পরিচ্ছেদ আমরা পড়লাম।